তুমি কাজ করবা, তুমি জানো না নায়িকা হতে হলে কি করতে হয়। আমার আসলে বলতেও ঘৃণা হয়, লজ্জা হয়। আজকে যদি আমি বাজেভাবে কাজ করতাম তাহলে আমি অনেক বেশি কাজ পেতাম। এটা কিন্তু ট্রু। এখন অ্যাওয়ার্ড বিক্রি হয়। অনেকে আমাকে কল করে বলে কি অ্যাওয়ার্ড নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে। আমি আসলে সিন্ডিকেটের হাতে পড়েছি। আমি একটা মিস স্টার ইউনিভার্স মালয়েশিয়া থেকে উইন হয়ে এসেছি। বাংলাদেশের মানুষ সেটা মূল্য দিতে জানে না, তার অনেক নামানোর চেষ্টা করতেছে আমাকে। আমি আসলে সিন্ডিকেটের হাতে পড়েছি। মানে অনেকে আমাকে কল করে বলে কি অ্যাওয়ার্ড নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে। এটা কিন্তু ট্রু। এখন অ্যাওয়ার্ড বিক্রি হয়। আমি জানি না যে আসলে এই কথাটা সবাই আমাকে নেগেটিভভাবে বলতে পারে। অনেকে বলবে যে না আমি তো টাকা দিয়ে অ্যাওয়ার্ড পাই না। আমি বাট আমাকে কিছুদিন আগে অফার করা হয়েছে তুমি অ্যাওয়ার্ড পাবা, খুব বড় একটা বিউটি প্রেজেন্ট গেছে, ওখান থেকে বলা হয়েছে যে তুমি অ্যাওয়ার্ড নিতে হলে তোমাকে টাকা দিতে হবে। তো আমি কেন টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেব? আমার যোগ্যতা, আমি একটা মিস স্টার ইউনিভার্স মালয়েশিয়া থেকে উইন হয়ে এসেছি। বাংলাদেশের মানুষ সেটা মূল্য দিতে জানে না, তার অনেক নামানোর চেষ্টা করতেছে আমাকে। তো আমার মনে হয় আমার উস্তাদ পিয়াল হোসেন উনি বলেছে তোমার এখন খুব সাবধানে চলতে হবে, সাবধানে কথা বলতে হবে, সাবধানে পা ফেলতে হবে। বাট আমি আসলে নাম বললাম না, বাট আমাকে অনেকেই নিচে নামানোর জন্য পিছনে পড়ে আছে। আমি যাদেরকে চিনি না বা আমার বন্ধু বান্ধব আমাকে একটু চিনে জানে, ওরা এখন উল্টাপাল্টা কথা বলতেছে আমার নামে। সবাই পিছনে অনেক বলে, বাট সামনে আসলে সবাই আমাকে বান্ধবী, বন্ধু, আমার ফ্রেন্ড এইভাবে জড়ায় ধরে। বাট আমি অনেক প্রুফ পেয়েছি, প্রমাণ পেয়েছি তারা আমাকে নিয়ে তলে তলে কি বলে। তো সব জায়গায় সিন্ডিকেট আছে, আমাকে নিয়ে ভীষণ সিন্ডিকেট হচ্ছে। আমার আসলে বলতেও ঘৃণা হয়, লজ্জা হয় কথাগুলা। আমাকে যখন অনেক জায়গায় তুমি কাজ করবা, তুমি জানো না নায়িকা হতে হলে কি করতে হয়, তখন আমার কাছে মনে হয়েছে যে কেন আমি কাজ করব। তখন উনি যে বলছে কি এই মেয়ে তো দেখতে সুন্দর না, ক্যামেরা ফেস ভালো না, অথচ আরেকটা প্রোডাকশন থেকে আমাকে বলছে একেই আমি নায়িকা হিসেবে নিব। অনেক ওই ডিরেক্টরগুলোও আমার নামে বাজে বাজে কথা বলছে, বাট আলটিমেটলি ওই ডিরেক্টরের সাথে আমার কাজ হয়েছে। বিকজ অন্য যে প্রোডাকশন থেকে ডিরেক্টর কাজ করেছে ওই প্রোডাকশনের হিরোই আমাকে চুজ করেছে, বা ওই প্রোডাকশন থেকে অফার আসছে আমরা এই মেয়েকে নিয়ে কাজ করবো। বাট আমার সামনে এক বলে, তারা বাইরে আরেক বলে। তো সিন্ডিকেট অবশ্যই আছে তাদের। মানে প্রত্যেকটা ডিরেক্টরই খুব খারাপ বলবো তা না, আবার প্রত্যেকটা প্রডিউসারই খারাপ তা না, ভালো মন্দ সবই আছে। আজকে যদি আমি বাজেভাবে কাজ করতাম তাহলে আমি অনেক বেশি কাজ পেতাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন খারাপ কিছু কারো প্রস্তাব অ্যাভয়েড করবেন, আপনাকে নামাবে, আপনার নামে খুব বদনাম করবে। বাট আপনি যদি খারাপ মেয়ে হন, এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমি অনেক না বলতে জানি। আমাকে কেউ বাজে প্রস্তাব দিলে আমি থাপ্পড়ও মারতে জানি। এর জন্য আমার শত্রু বেশি, আমার সমালোচনা বেশি। ভালো মানুষের এই জামানা, এটা শেষ জামানা। ভালোটাকে, সত্যিটাকে মিথ্যা মনে হবে, মিথ্যাটাকে সত্যি মনে হবে। আলটিমেটলি আমার মনে হয় আমার হৃদয়টা অনেক নরম, কোমল। আমি অনেক এগুলোর শিকার হচ্ছি ভাই। আমাকে তারা বাজে প্রস্তাব দেয়, বা তখন আমি বলি না আমি কেন এভাবে কাজ করব, আমি যোগ্যতা নিয়ে আসছি, আমি গ্রুমিং শিখে এসেছি, আমার যোগ্যতা আছে। তখন বলে যাও দেখি কত যোগ্য দিয়ে কাজ করতে পারে। তখন আরেকটা ডিরেক্টরকে কল দিয়ে বলে না যে ওই ডিরেক্টরের সাথে আমার ভাইয়ের মতো সম্পর্ক বা ভালো সম্পর্ক, জানে আমি একটা ভালো মেয়ে, স্ট্রাগল করতেছি কাজের জন্য। তো তখন সেই ডিরেক্টরটা কিন্তু আমাকে বলে ওই ডিরেক্টর কিন্তু তোমার নামে এটা বলছে। তা আমি তো জানি যে কেন বলতে পারে। তখন বলি ভাইয়া আমাকে তো খুব প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হই নাই, তাই আমার নামে এটা বলেছে। এখন দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড নিতে আসলে সবাই অনেক মানে অশালীন পোশাক পরে আসতেছে মডেলরা। তা আমি একটু তাদের থেকে ডিফারেন্ট থাকতে চাই, যে স্টাইলিশ থাকবো বাট একটু মার্জিতর মাঝে থাকবো। সো ওই থিমে আমার আসা, বাঙালি মেয়ে হিসেবে আসা, শাড়ি পরে আসা। শালীনতার মাঝ দিয়েও কাজ করা যায়। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের ওইরকম থাকে না যে অনেকটা ওইটা কি বলে যে বাজে দেখায়, বলতে গেলে যে বডিকে দেখানো, শো অফ করাটা খুব ম্যাটার না। আপনারা কি বলতে পারবেন যে এই শালীন ড্রেসে কি আমাকে খারাপ লাগছে, না কেউ বলতে পারবে না যে আমাকে পচা লাগতেছে? কেউ তো বলতে পারবে না। তো যেহেতু এটা বাংলাদেশ, সো আমার মনে হয় যে ড্রেসটাকে একটু নজর দেওয়া উচিত, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার থাকে বা অনেকে দেখে বাচ্চারা। সো সেই ক্ষেত্রে একটু শালীনতা রেখে ড্রেস আপ পরা উচিত মডেলদের। আপনারা জানেন যে আমি সম্প্রতি মালয়েশিয়া থেকে মিস স্টার ইউনিভার্সের ক্রাউনটা উইন করে এনেছি। এই ফার্স্ট টাইম মিস স্টার ইউনিভার্সের উইন হওয়াটা আসলে দেশের বাইরে থেকে ক্রাউন অ্যাচিভমেন্ট করা
খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, চ্যালেঞ্জিং ছিল। তো এটা কিন্তু আমার একদিনের সাধনা না, আমি গ্রুমিং করে কষ্ট করে 2-3 বছর ধরে মডেলিং করে তারপরে আমি দেশের বাইরে নিজেকে রিপ্রেজেন্ট করে ক্রাউনটা ছিনে এনেছি, এবং এটা আসলে অনেক গর্বের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আপনারা তো আমাকে চিনেন, তো আমি ম্যাক্সিমাম সময় মডেলিংয়ের মাধ্যমেই আমার উঠে আসা, আর কাজ তো ডেলি করা হয় আমার। তো অনেকেই দেখি আসলে যাদেরকে কেউ চিনিও না, যাদের কোনো কাজই নেই বা স্টেজে কখনো হাঁটেই নাই, তারা মডেলের অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছে। তো খুব দুঃখজনক। এভাবে অ্যাওয়ার্ড যারা দেয় তাদেরকেও আমি ধিক্কার জানাই, এবং যারা এভাবে অ্যাওয়ার্ডটা নেয় তাদেরকেও আমি ধিক্কার জানাই। মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা খুবই বাজে, সবাই জানেন, খুবই কাজ কম। এটা আমরা যদি অনেস্ট রিভিউ দিই, আমরা আগে মাসে অনেক শো করতাম, আমরা ক্লান্ত হয়ে যেতাম। এখন খুব একটা বেশি হাতে কাজ নেই, কারণ শো খুব কম, শ্যুট খুব কম। তো তার মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ কাজ চালিয়ে যাচ্ছি। যখন যে কাজটাই আসছে আমার কাছে মনে হয় যে ওইটা আমি মনের মাধুরী মিশিয়ে করছি, যেন এই কাজটা থেকে ভালো কিছু হতে পারে। সেই যে আমরা বিএফডিসিতে আসছি, এটা এক সময় রমরমা ছিল, শাবনূর আর সালমান শাহ মানেই একটা ঝড় বা একটা মানে কি আলোচনা থাকতো। তো ওই আলোচনাগুলো এখন মনে হয় যে বিএফডিসিটা একদম ঠান্ডা ঠান্ডা। তো আসলে ওনার জন্য আমি দোয়া করতে পারি, বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর তার জন্য অবশ্যই খারাপ লাগে, বাংলাদেশের একটা তারা ঝরে গেছে, যে তারাটা অনেক আলো দিত। আমার মনে হয় যে ওনাকে তো হলিউড বলিউডও আপনারা জানেন যে ফলো করতো, শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে উনি কিন্তু অনেকেরই আইডল ছিল, এটা কিন্তু মানতেই হবে। তার মডেলকে বা ফ্যাশনকে কপিও করেছে। তো ওইখান থেকে আপনারা বুঝতে পারছেন আজকে সে থাকলে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ কতটা বেশি স্টাইলিশ হতে পারতো, এবং ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটে যেত, ফাটাফাটি হয়ে থাকতো। না, আমার এরকম মনে হইতো না, কারণ আমি তখন একটু কি বলে পাকনা টাইপ ছিলাম। বলতাম ওরা হিরো অ্যান্ড হিরোইন, বাট হ্যাঁ প্রথম প্রথম যখন বুঝতাম না আমারও কিন্তু মনে হইতো ওরা হাজব্যান্ড ওয়াইফ। বা পরে যখন বুঝতে শিখেছি তখন থেকে ফিল করছি যে না, একটু পাকনা পাকনা হয়ে গেছি, তখন মনে হয়েছে যে না, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ না। মুভি শেষ, মানুষ যখন মানে সিনেমায় হিরো হিরোইন মারা যায় কান্না করে দিতাম, তো পরে দেখতাম এরা আবার জিন্দা হয়ে গেল কিভাবে। তো এরকমই মনে হয় যে ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, এখন তো আবার নাই, ওরা জুটি। ওই যে হেনা চাচা কোথায়, আমার হেনার কি বিয়ে হয়ে গেছে, তো এই ডায়লগটা তো এখন খুবই ফেমাস। তো আসলে মুভিটা ওই সময় হিট ছিল, আমরা যদি জানি ওই মুভির গানগুলা। তো ওনাকে আসলে ক্যারেক্টারটাতে মানায়। এই মুভিগুলো যদি আবার ফিরে পেতাম আমার সামটাইম মনে হয়, বাট উনি অ্যাক্টর হিসেবে ভালো ছিল। সে তো নায়করাজ রাজ্জাক স্যারের ছেলে, সো তার বডি স্ট্রাকচার এই সময় হলে তো অবশ্যই সে জিম টিম করে ফিট থাকতো, হিরো হিরো লুক নিত। তো আমি কেন তার সাথে কাজ করব না? আমি যদি হিরো আলম জায়েদ খান হিরো হতে পারে, বাপ্পারাজ তো সুপারস্টার হয়ে যেত।